নির্বাচন নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। জানাবো এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন। শেখ মুজিব ফ্যাসিজমের মূল হোতা বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের আগে মুদ্রানীতি, সুধার, ঋণ প্রবাহে নেই নতুন বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচন নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটার তালিকা হালনাগাদ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর নজর দেন। বৈঠকে তিনি বলেন, কোনো ক্রমেই আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে পক্ষপাতের অভিযোগ উঠতে পারবে না। কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, রাষ্ট্রের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ভোটার যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেটা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলা ইসরাফিল। সোমবারই এই ঘোষণা দেন তিনি। এরপর দলটির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, নীলা ইসরাফিল এনসিপির কেউ নয়, তবে এই নাগরিক কমিটিতে ছিল। আখতার হোসেন এমন মন্তব্যের পর এনসিপির কাছে নীলা ইসরাফিলের প্রশ্ন, আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? নিজের ভেরিফাইড ফেসবুকে সোমবার রাতে এক পোস্টে এই প্রশ্ন করেন নীলা। তিনি বলেন, আজ যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার এবং লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আপনি আমাদের কেউ না। এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল, তখন তো কোনো সমস্যা ছিল না। আপনারা কি দল করেন নাকি কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান? নীলা ইসরাফিল আরও বলেন, আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকে অস্বীকার করছেন। সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়? এটাই কি আপনাদের নৈতিকতা? এই প্রশ্ন আজ শুধু আমার না, এই প্রশ্ন প্রতিটি নারীর, যাকে আপনারা দলীয় পরিচয়ে ব্যবহার করেছেন আর পরে অপরিচিত বানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি আজ আমাকে অস্বীকার করছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, আপনারা কি আমাকে সত্যি কখনো অন্তর্ভুক্ত করেছিলেন নাকি কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করতেন? তিনি বলেন, আমার কণ্ঠ যখন আপনাদের পক্ষে ছিল, তখন তো আমাদের নেত্রী আমাদের শক্তি বলে গলা ফাটাতেন। এখন যখন আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি, তখন সে তো আমাদের কেউ না। এটা কি কোনো রাজনৈতিক দলের মূল্যবোধ, নাকি এটি প্রমাণ করে দল নয়, আপনারা ব্যক্তি রক্ষায় ব্যস্ত? জনগণ দেখছে, বুঝছে এবং প্রশ্ন করছে, এই দল কি আদৌ জনগণের ন্যায় ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে? নীলা বলেন, আমি অবাক হই না যে আজ জাতীয় নাগরিক পার্টি আমাকে অস্বীকার করছে, কারণ সত্য বললেই অনেক সময় আপনজনই মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আমি একটি প্রশ্নই করতে চাই, যদি আমি আপনাদের কেউ না হয়ে থাকি, তাহলে আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার মাঠের উপস্থিতি এতদিন আপনারা কেন ব্যবহার করেছেন? একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই তাকে দলহীন, আশ্রয়হীন প্রমাণ করতে পারাটাই কি রাজনীতির নতুন রীতি? আমি কারো পরিচয় নই, আমি আমার অন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না। শেখ মুজিব ফ্যাসিজমের মূল হোতা বলছেন মির্জা ফখরুল। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিজমের মূল হোতা আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন বাকশাল করেছিলেন। সংস্কার কার্যক্রমে বিএনপির ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমাদেরকে অনেক খোঁটা দিয়ে কথা বলে যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরু আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন বাকশাল করেছিলেন। সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করলেন কে? আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি বলেন, এই বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ইত্যাদি সংস্কার শুরু করলেন জিয়াউর রহমান। এগুলো ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত অর্থনৈতিক ধারণা থেকে তিনি নিয়ে এলেন মুক্তবাজার অর্থনীতির ধারণায়। সেটা করে তিনি 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। কিসিঞ্জার বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেছিলেন। সে আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এসব কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার,
খালেদা জিয়ার আমলের সংস্কার তুলে ধরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্টকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট নিয়ে গেলেন। এখানে যারা বসে আছেন তারা দেশনেত্রীর সঙ্গে লড়াই করেছেন, রাস্তায় জেল খেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তবে বর্তমান সময়ে সংস্কারের নামে যেই নতুন নতুন চিন্তাভাবনা আসছে সেগুলোকে সমস্যা মনে করছেন মির্জা ফখরুল। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি যে নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তার সাথে আমাদের দেশ জাতি পরিচিত নয়। এই ব্যাপারে আমি কমেন্ট করব না। একটা কমেন্ট করতে চাই, এই যে পিআর বা সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন নিম্নকক্ষে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। নির্বাচনের আগে মুদ্রানীতি, সুদ হার, ঋণ প্রবাহে নেই নতুন বার্তা। রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগে মন্দা, মূল্যস্ফীতির চাপ এবং জিডিপি প্রবৃদ্ধির নিম্ন হার, এসব চ্যালেঞ্জের মধ্যেই 2025-26 অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী 31শে জুলাই বিকেল 3টায় বাংলাদেশ ব্যাংক অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের মনিটারি পলিসি স্টেটমেন্ট প্রকাশ করবে। অনুষ্ঠানে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে প্রতি বছর 2 দফায় মুদ্রানীতি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক এবার নিয়ম রক্ষার মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে, যেখানে নীতি, সুধার ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ আগের মতোই অপরিবর্তিত রাখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা এখন নতুন বিনিয়োগে অনাগ্রহী। অন্যদিকে মূল্যস্ফীতির 7% নিচে না নামা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2025-26 অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও এবারের ঘোষণায় বড় কোনো নীতিগত পরিবর্তন থাকছে না। প্রধান লক্ষ্য থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 6.4%, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ লক্ষ্যমাত্রা ছিল 9.8%। এমন বাস্তবতায় ঋণ প্রবাহের বর্তমান ধারা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট অনুযায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.3% নেমে আসতে পারে। তবে পরবর্তী 2 অর্থবছরে তা বাড়বে। 2025-26 অর্থবছরে 4.9% এবং 2026-27 অর্থবছরে 5.7% উন্নীত হতে পারে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। চলতি বছরের জুন মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কমে 8.48% হয়েছে, যা মে মাসে ছিল 9.05%। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মূল্যস্ফীতি 7%-এর নিচে না নামা পর্যন্ত নীতি সুদহার কমানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,51,600 কোটি টাকা, যা মোট জিডিপির 3.6%। এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের উপর নির্ভর করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।